ক্ষতির সবশেষ অবস্থা জানাতে এবার কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায় আবির এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। শুরুতেই আবিরের কাছে যাব। আমি জানতে চাই যে উপকূলীয় এলাকায় এখন আবহাওয়া কেমন রয়েছে এবং কুয়াকাটা, পটুয়াখালী বা যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেল কিনা, পাশাপাশি যে মাছের ঘের রয়েছে বা ফসল রয়েছে সেই ফসলের কেমন ক্ষতি হয়েছে? বিপ্লব, মাছের ঘের নিয়ে কথা বলছিলেন। মাছের ঘের দেখাতেই নিয়ে এসেছি। এটি হচ্ছে মূলত নীলগঞ্জ নামক একটি জায়গায়, সেটি কুয়াকাটা থেকে প্রায় 20 মিনিটের রাস্তা। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে এই মুহূর্তে, এখানে আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে পাশে কিন্তু কুয়াকাটা যে সমুদ্র সৈকত থেকে আপনি জানেন যে আন্ধারমানিক নামে একটি ছোট্ট নদী যেটি আসলে বের হয়ে গেছে, সেখানে কিন্তু এখানে একটা খুবই কাছেই মাছের ঘের রয়েছে। আমরা আসলে সেখানে দেখছি যে এখনো পর্যন্ত কয়েকজন এখানে এই যে সেইখানে মাছ শিকারে ব্যস্ত রয়েছে। তারা আসলে জাল দিয়ে মাছ শিকার করছে এবং অনেকেই কয়েকটি ছোট বাচ্চাকেও দেখতে পাচ্ছে, তারা আসলে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এখানে যে মাছের ঘেরটি ছিল সেটি পুরোপুরি একেবারে বিলীন হয়ে গেছে এবং এখানে প্রায় যতটুকু আমরা জানতে পেরেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছ থেকে যে প্রায় 10 থেকে 12 কোটি টাকার এরকম মাছের ক্ষয়ক্ষতি হবে পুরো কুয়াকাটায়। তবে এই সংখ্যাটি আসলে আরও বাড়তে পারে, কারণ তিনি যখন আমাদের জানিয়েছিলেন তখন সবেমাত্র ক্ষয়ক্ষতি নিরূপণ করা শুরু হয়েছে। সেক্ষেত্রে এই সংখ্যা আরও বাড়বে। এছাড়া আপনি পরিবেশ বা পরিস্থিতির কথা জানতে চাচ্ছিলেন বিপ্লব। আসলে পরিবেশ বা পরিস্থিতি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, বেশ খানিকটা ঝড় বাদল এখানে রয়েছে, ঝড়ের সাথে সাথে বাতাস রয়েছে। এখনো পর্যন্ত আমরা যদি বলি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস কিন্তু কুয়াকাটার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং একই সাথে যেহেতু রিমালের প্রভাব খেপুপাড়া উপকূলীয় এলাকায় এখনো পর্যন্ত রয়েছে, কারণ আমরা গতকাল থেকে যখন দেখছিলাম সাগর উত্তাল রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সাগর উত্তাল রয়েছে এবং সাগর বিক্ষুব্ধ রয়েছে। শুধু উত্তাল নয়, একেবারে বিক্ষুব্ধ রয়েছে বলেই কিন্তু পুরো এলাকা জুড়ে এই তাণ্ডব কিন্তু বয়ে চলছে। আর একটি বিষয় একটু জানিয়ে রাখি, আমরা যে নীলগঞ্জ আছি তার পাশেই ঠিক এই জায়গাটিতে থেকে আমরা এখানে প্রায় 280 থেকে 300টির মতো ঘর এখানে রয়েছে, যেখানে আর কি দুস্থ বা একেবারে যারা নিম্নবিত্তদের জন্য এখানে সরকারিভাবে আসলে আবাসন তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও কিন্তু এই পুরো এই 300টির মতো ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং এখানে যে পরিবার যারা ছিল প্রায় 500 থেকে 600 সদস্যের এখানে বসবাস করতো এবং সেখানেও কিন্তু খুবই মানে তাদের জীবনযাপন একেবারে খুব খারাপ একটা অবস্থায় পৌঁছে গেছে এবং তাদের যদি ঘরবাড়ির কথা বলি তাহলে টিনের চালার যে ঘর বা তারপরে ছাউনি এবং যে ছাদ সেটি পুরোপুরি একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অনেক বাতাসের কারণে কিন্তু টিনের চালা উড়ে গেছে। বিভিন্ন জায়গায় তাদের ঘরের যে বাঁশ খুঁটি, বিশেষ করে সেই খুঁটিগুলো আসলে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। সুতরাং এই 300 বা 290 বা 300 যে ঘরের আবাসনটি সেটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সার্বিকভাবে নীলগঞ্জের এখন অবস্থা আমি আসলে আপনাকে জানাচ্ছি। নীলগঞ্জের বিশেষ করে মাছের ঘেরের জন্য এই জায়গাটি বেশ বিখ্যাত, কয়েকটি মাছের ঘেরও এখানে রয়েছে এবং সার্বিকভাবে যদি বলি যে এই ঘেরগুলোর কারণে কিন্তু মূলত সাধারণ এখানে সব থেকে বেশি সমস্যা তৈরি হয়েছে এবং যে মাছের আমরা কথা বলছিলাম, যে প্রাণী সম্পদ কর্মকর্তার যে উদ্ধৃতি আমরা দিচ্ছিলাম, যে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে প্রায় 10 কোটি টাকার মতো মাছের ক্ষয়ক্ষতি হবে। কিন্তু আসলে শুধুমাত্র মাছ না, আমি যদি বিপ্লব আর একটু বলে রাখতে চাই যে শাক সবজি, আমরা এখানে যখন ঢুকছিলাম তখন এই বাজারে দেখছিলাম, বিশেষ করে সবজির যে বাজার সেখানে কিন্তু ছিন্ন ভিন্ন অবস্থা। বাজারের বাইরে সবজি ক্ষেতের পরিস্থিতি আমরা দেখছিলাম, খুবই খারাপ অবস্থা এবং বিশেষ করে কলা গাছ এখানে আছে, অনেক কলার উৎপাদন হয়, আপনি জানেন যে সেখানে কিন্তু গাছেরও অবস্থা খুবই খারাপ অবস্থা হয়েছে এবং সবজি যেগুলো চাষাবাদ করা হয়েছে আপনি নিজেই আমি আপনাকে দেখালাম যে মাছের ঘেরের কি অবস্থা এবং একই সাথে যে 300 ঘরের যে একটি আবাসন, সেই আবাসনের অবস্থা খুবই খারাপ। বিপ্লব, সার্বিকভাবে যদি এখন আমি বলতে চাই তাহলে কুয়াকাটার সমুদ্র সৈকত এবং আশপাশের যে এলাকায় রিমালের যে প্রভাব সেটি এখনো পর্যন্ত রয়েছে এবং যার কারণে কিন্তু বাতাস বইছে এবং একই সাথে ঝড়ো হাওয়া চলছে। এই ছিল আপাতত আমার কাছে নীলগঞ্জ থেকে সবশেষ রয়েছে আপনার কাছে। আমরা সাতক্ষীরা রাজীবের কাছে যাব। রাজীব, জানতে চাই যে উপকূলীয় এলাকাগুলোর এখনকার কি অবস্থা এবং রিমালের যে আঘাত সেটি শেষে নিশ্চয়ই ক্ষতচিহ্ন ফুটে উঠতে শুরু করেছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এখন পর্যন্ত
মূলত সাতক্ষীরার উপকূলীয় এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি চলছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি এখন রয়েছি খোলপেটুয়া নদীর তীরে। এখানে নদীতে জোয়ার শুরু হয়েছে কিছুক্ষণ আগে। জোয়ারে কিন্তু প্রচুর স্রোত এবং ঢেউ এখনো রয়েছে। আমার ঠিক ওই পিছনটাতে কি গাবুরা ইউনিয়ন, সেই গাবুরা ইউনিয়নে মূলত ক্ষয়ক্ষতির সংখ্যাটা সবচেয়ে বেশি করা হচ্ছিল। সেখানে বেশ কিছু বাড়ি ঘরদোর ভেঙে পড়েছে এমন তথ্য আমরা পেয়েছি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে। কিছুক্ষণ আগে এখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসেছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শ্যামনগর উপজেলায় তারা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছেন তাতে 5 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং একজনের মৃত্যুর খবর কিন্তু আমরা গতকাল পেয়েছিলাম। গতকাল রাতে আশ্রয় কেন্দ্রে আসার পথে একজন বৃদ্ধ কিন্তু মারা গিয়েছেন। এই পর্যন্ত এই একটি উপজেলার আমরা তথ্য পেয়েছি। বাকি উপজেলাগুলো থেকে এখন পর্যন্ত কোনো তথ্য জেলা প্রশাসনের যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে বা জেলা প্রশাসনের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে তারা ধারণা করছেন যে কাঁচা ঘরবাড়ি ভাঙে যাওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া এখন পর্যন্ত এখানে যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাপিয়ে পানি আসলেও বেড়িবাঁধ ভেঙে কোথাও পানি ঢুকেছে এমন কোনো তথ্য আমরা পাইনি। তবে গতকাল বেড়িবাঁধ ছাপিয়ে কয়েকটি এলাকায় পানি প্রবেশ করে এবং সেখানে প্রায় কয়েকটি গ্রাম এবং কয়েকটি বাজার কিন্তু প্লাবিত হয়েছিল, আমরা এমন তথ্য পেয়েছিলাম। তবে ভাটির সময় সেই পানিটি নেমে যায়, পরবর্তীতে সেই বাঁধগুলো কিন্তু মেরামত করা হয়েছে। গাবুরা ইউনিয়নের 2টি পয়েন্ট এবং বুড়িগলিনী ইউনিয়নের 1টি পয়েন্ট বাঁধ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। এছাড়া এখানে মোট 21টি পয়েন্ট রয়েছে উপকূল রক্ষা বাঁধের। সেখানে প্রায় 6 থেকে 7 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন করে ফাটল দেখা দিয়েছে কিছু কিছু বাঁধের এলাকায় এমন তথ্য আমরা পাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন ভাটি হওয়ার সাথে সাথে তারা সেই বাঁধগুলো মেরামতের কাজ শুরু করবেন। এখানে আমরা একটা কথা বলে রাখি যে উপকূলীয় এলাকার এই যে 2টি দ্বীপ ইউনিয়ন রয়েছে, মূলত এই 2টি দ্বীপ ইউনিয়নের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ আমরা স্থাপন করতে পারিনি। সেখানে নেটওয়ার্ক নেই এবং বিদ্যুৎ কিন্তু গতকাল থেকে এখানে বিদ্যুৎ বন্ধ রয়েছে, যে কারণে ওপারের মানুষের সাথে আমরা যতটুকু মোবাইলে কথা বলে যেটি জানতে পেরেছি বেশ কিছু ঘরবাড়ি সেখানে ভেঙে গিয়েছে এবং এখানকার যে এখন যে জোয়ার চলছে এই জোয়ারে যদি বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় তাহলে বড় ধরনের কোনো ক্ষতির আর আশঙ্কা থাকবে না এমনটি তারা বলছেন। আবহাওয়া বিভাগ থেকেও বলা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের যে মূল ভাগ সেটি কিন্তু পেরিয়ে গেছে। যদি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে বড় ধরনের আর ক্ষতির সংখ্যা নেই। তো এই ছিল সাতক্ষীরার উপকূলীয় এলাকা থেকে আমার কাছে ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য। সাতক্ষীরা কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় ইমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানছিলাম, সহকর্মীরা যুক্ত ছিলেন। এদিকে ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে সকাল থেকে বৃষ্টির মাত্রা বেড়েছে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেখানকার সবশেষ তথ্য আমরা জানতে চাই, যুক্ত হতে চাই সহকর্মী শোয়েব রহমানের সঙ্গে। শোয়েব, জানাবেন যে শহরের কোন কোন এলাকায় বেশি জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বৃষ্টি যদি না কমে সেক্ষেত্রে তো আরও ধীরে ধীরে সেটি বাড়ার কথা, এখনকার অবস্থা কি? চট্টগ্রামে আসলে সকাল থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত আমরা দেখেছি নগরীর যে সকল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু এখনও রয়েছে। বিশেষ করে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল যেমন কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, জিসি 2 নম্বর গেট, নাসিরাবাদ, টেক্সটাইল মোড়, আগ্রাবাদ, চকবাজার সহ যেই এলাকাগুলো রয়েছে, বহদ্দারহাট, সবগুলো জায়গাতে পর্যন্ত কোথাও সমান কোথাও বা হাঁটু পানি রয়েছে এবং সেই হাঁটু পানি ভেঙেই মানুষকে তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেটি পরিচালনা করতে ঘর থেকে বের হতে হচ্ছে এবং অনেকটা বাধ্য হয়েই তারা এই দুর্ভোগ মাথায় নিয়ে সড়কে নামছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একমাত্র বাহন রিক্সা, সেই রিক্সায় চেপে তারা জলাবদ্ধতার যে অংশটুকু সেই অংশটুকু পার হতে হচ্ছে এবং এভাবেই মূলত আসলে আজকের চট্টগ্রামের মানুষের যে জীবনযাত্রা সেটি পরিচালিত হচ্ছে। কারণ মূল সড়কেও পানি উঠে যাওয়াতে সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, বড় যে বাস, মিনি বাস রয়েছে সেগুলো চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি কোথাও কোথাও সেই যানবাহন বিকল হয়ে যেতেও দেখেছি, ইঞ্জিন বিকল হয়ে যেতেও দেখেছি পানি ঢুকে, যে কারণে যানবাহনের চলাচল কিন্তু বন্ধ রয়েছে। যে কয়টি যানবাহন চলছে সেখানেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 132 মিলিমিটারের বৃষ্টিপাত হয় 3 ঘন্টায়। সেই 132 মিলিমিটারের বৃষ্টিপাতে কিন্তু পুরো চট্টগ্রাম এখন জলমগ্ন। এরই মধ্যে চট্টগ্রামের টেক্সটাইলে সেখানে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে, নির্মাণাধীন মাদ্রাসা মূলত, সেটির দেয়াল ধসে একজন পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং সেই সাথে বিভিন্ন এলাকায় ছোট ছোট দুর্ঘটনা, যেমন রিক্সা উল্টে যাওয়া থেকে শুরু করে যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, এগুলো কিন্তু আসলে দিনভর চলছে। বলা যায় আজকের এই সকালটি চট্টগ্রামবাসীর জন্য একটি দুর্ভোগের সকাল, কারণ
সকাল 6:45 পর থেকেই মূলত বৃষ্টিপাতের শুরু হয়, ভারী বর্ষণের শুরু হয় এবং সেই ভারী বর্ষণের সঙ্গে সঙ্গেই কিন্তু তলিয়ে যায়। এই অবস্থায় নগরবাসী যারা রয়েছে তারা প্রশ্ন করছেন যে নগরীতে যেই 8,500 কোটি টাকার বেশি ব্যয়ে যেই জলাবদ্ধতার যে প্রকল্প, জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প, সেটির সুফল আসলে গেল 7 বছরে পাচ্ছেন কিনা নগরবাসী, সেই প্রশ্ন তারা রাখছেন। কারণ তারা বলছেন যে 7 বছর ধরে একটি প্রকল্প চলমান রয়েছে কিন্তু সেটির ন্যূনতম সুফল আসলে তারা পাচ্ছেন না। বিশেষ করে এখনও বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে ওঠে নগরীর প্রধান প্রধান সড়কগুলো এবং একই সাথে সিটি কর্পোরেশন দাবি করে যে তারা প্রতি বছরই 8 থেকে 10 কোটি টাকা খরচ করে নালা নর্দমা পরিষ্কার করতে। কিন্তু ভুক্তভোগী যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে তারা কালে ভদ্রে সিটি কর্পোরেশনের দেখেন যে করছেন, কিন্তু সেটিও আসলে অপ্রয়োজনীয় সময়ে যে আগের মৌসুমটি তখন খাল নালা নর্দমা পরিষ্কার না করে যখন বর্ষা শুরু হয় তখনই কেবলমাত্র এই সকল খাল নালা নর্দমা পরিষ্কার করার তোড়জোড় শুরু হয় এবং এই কারণেই মূলত আসলে বারে বারে জলমগ্ন হচ্ছে বন্দরনগরীর পথঘাট অলিগলি এবং বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে। কারণ আমরা দেখেছি সকাল থেকে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে, অনেক বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে, যে কারণে আসলে সেখানকার যে আসবাবপত্র বা দোকানপাটের যে পণ্য সামগ্রী সবকিছু কিন্তু আসলে নষ্টের উপক্রম হচ্ছে এবং এতে করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই যারা ভুক্তভোগী নগরবাসী রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আসলে কতটুকু অগ্রগতি হয়েছে এবং সেই সাথে এই প্রকল্পের মাধ্যমে জনগণ কবে নাগাদ সুফল পাবে সেটি যাতে খোলাসা করা হয় সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। সকাল থেকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। সহকর্মী শোয়েবের কাছ থেকে বিস্তারিত জানছিলেন। এদিকে রাজধানীর চিত্র